হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের স্বাগত জানিয়ে হরগৌরী পাইস হোটেলের আজকের রিভিউ আমি করতে চলেছি। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের পর্বে কী হতে চলেছে। এদিকে দেখা যাচ্ছে গৌরীকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। রুদ্র তো খুব খোঁজ করছে। সেই সময় সেখানে প্রভাকর আসে। প্রভাকর রুদ্রকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে গৌরীকে ফেলা হয়েছে। প্রভাকর বলে, সারা বাড়িতে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন এই বাড়িতে একটাই জায়গা আছে, একটা সুড়ঙ্গ, যেটা ডাইরেক্ট হোটেলে গিয়ে ওঠে। তোমার জানার কথা নয়, আমার জানার কথা। তার কারণ এই বাড়িটা আগে ঘোষ বাড়ি ছিল, তাই এই বাড়িতে কোথায় কি আছে আমি সব কিছুই জানি। তাই তোমাকে বললাম যে এখানে নিশ্চয়ই গৌরী থাকতে পারে। রুদ্র বলে, সেই সুড়ঙ্গের কথা গৌরী জানবে কি করে? তখন প্রভাকর বলে, গৌরী না জানলেও একজন তো জানে, আর সে হলো ভাস্কর। তখন রুদ্র বলে, তার মানে কালকে লুকোচুরি খেলার সময় ভাস্কর কাকা এই বাড়িতে ঢুকেছিল। ভাস্কর কাকা সুযোগ বুঝে গৌরীকে এই সুড়ঙ্গের মধ্যে ফেলে দিয়েছে। রুদ্র তখন বলে, শিকলটাকে তো দেখে মনে হচ্ছে কারো হাত পড়েছে, কারণ এতদিনের পুরনো শিকল, যেখানে কেউ ধরে না যেটাকে, সেটাতে ধুলোবালি একটুও নেই। দেখা যাচ্ছে গৌরী সেই সুড়ঙ্গের মধ্যেই আছে। এদিকে দেখা যাচ্ছে গৌরী সব কিছু মনে পড়ে গেছে, সব কিছু, সব পুরনো স্মৃতি, এমনকি রুদ্রকেও। আর তার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আর যেই লোকটা অ্যাক্সিডেন্ট করিয়েছিল, সেই লোকটা লাস্ট অবস্থায় যে তাকে কথাগুলো বলে গেছিলো, সব কিছু তার মনে পড়ে গেছে, তার মা বাবা, পুরো পরিবার, সব কিছু। আর এদিকে দেখা যাচ্ছে রুদ্র আর প্রভাকর চলে আসছে সেই ঘরে যেখানে গৌরী আছে। প্রভাকর আর রুদ্র পৌঁছে গেছে হরগৌরী পাইস হোটেলে। এসে দেখে সেখানে গৌরী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, তার মায়ের ছবিটা বুকে জড়িয়ে। তখন রুদ্র বলে, গৌরী দেখো, রুদ্র তোমার কাছে এসে গেছে, ওঠো। গৌরীর মুখে চোখে জল ছেটায় রুদ্র। গৌরীর জ্ঞান ফেরে। গৌরী জ্ঞান ফিরতেই রুদ্রের দিকে তাকিয়ে থাকে। রুদ্র বলে, গৌরী তোমার কিছু মনে পড়ছে? তখন রুদ্রকে জড়িয়ে ধরে নেয় গৌরী। প্রভাকর বলে, মনে হয় খুব ভয় পেয়েছে, সেই জন্যই তোমাকে জড়িয়ে ধরেছে আপন ভেবে। তখন মনে মনে গৌরী ভাবে, আজকে আমি সব কিছু বাড়িতে বলে দেব, তুমি আমার রুদ্র আর আমি তোমার ধি। প্রভাকর বলে, রুদ্র এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, মেয়েটা সারা রাত কিচ্ছু খায়নি। এদিকে দেখা যাচ্ছে মহেশমতিকে এসে প্রিয়া উল্টোপাল্টা কথা বলছে গৌরীর নামে, যে সে কাকাইকে মেরে ফেলেছে, সে তাকে কত কষ্ট দিচ্ছে, এই সমস্ত কিছু। প্রিয়া মহেশমতিকে উস্কায় যে যারা তোমাকে এত কষ্ট দিল, তুমি তাদের শাস্তি না দিয়ে চলে যাবে, সেটা কেমন করে হয়? এখান থেকে গেলেই তো তুমি সবটা ভুলে যাবে। যতক্ষণ না ওরা কোনো শাস্তি পাচ্ছে, আমরা এখান থেকে কোথাও যাব না। প্রিয়া মনে মনে ভাবতে থাকে, ভাস্কর কাকা নিশ্চয়ই গৌরীকে শেষ করে দিয়েছে, তাই এখন এই বাড়ি থেকে চলে যাওয়া মানে রুদ্রের জীবন থেকেও চলে যাওয়া। এদিকে নিচ থেকে রুদ্রর গলা পাওয়া যাচ্ছে। রুদ্র সবাইকে চিৎকার করে ডাকছে। রুদ্রর মা তখন গৌরীকে বলে, তুই কোথায় চলে গেছিলি? তোকে দেখতে না পেয়ে আমি দু চোখের পাতা এক করতে পারিনি। গৌরী কাঁদতে থাকে। সেখানে প্রিয়া আর মহেশমতিও চলে আসে। প্রিয়া মনে মনে বলে, ভাস্কর কাকা তাহলে গৌরীকে মারতে পারেনি? রুদ্র বলে যে আমি গৌরীকে নিয়ে এসেছি, মহেশমতিকে বলে। তখন মহেশমতি বলে, তাতে কি হয়েছে? প্রমাণ হয়ে গেল যে গৌরী ধি। আগেও বলছি, এখনো বলছি যে আমি কারোর মুখের কথায় কিচ্ছু বিশ্বাস করি না। আমার ধি আমাকে প্রমাণ দেখিয়েছিল, তাই আমি আমার ধিকে বিশ্বাস করেছি। মহেশমতি বলে, আছে কোনো প্রমাণ? ধি তো দুটো হতে পারে না, ধি একটাই। এদিকে গৌরী মনে মনে ভাবে, তাহলে কি রুদ্র এটা প্রমাণ করতে চেয়েছিল যে আমি ধি সবার সামনে? কিন্তু মহেশমতি তো প্রমাণ চাইছে, আমি কি করে এখন সবটা বলবো? আমার কথা তো তাহলে বিশ্বাসই করবে না। এদিকে রুদ্র দিদাও বলে যে মহেশমতি যখন মানতে চাইছে না, তখন তুই কেন বারবার করে এটা প্রমাণ করার চেষ্টা করছিস যে গৌরী ধি? গৌরী মনে মনে বলে, তাহলে কি রুদ্র সত্যিটা জানে? আমার অতীতের কথা রুদ্র কিভাবে জানলো? কার কাছে শুনলো? রুদ্র তার দিদাকে এক এক করে বলতে থাকে সমস্ত পরীক্ষার কথা, যে কিভাবে গৌরী সমস্ত পরীক্ষাটা জিতলো। আর বলে, তারপরেও তোমরা বিশ্বাস করছো না যে ওই ধি? মেয়েটাকে তোমরা বাইরের মেয়ে বলছো, তার স্বভাব, তার বড়দের প্রতি শ্রদ্ধা, তার হাতের রান্না, এই সমস্ত কিছু দেখেও কি তোমরা কিছু বুঝতে পারছো না? মহেশমতি বলে, তোর আবেগের কথা তো অনেক শুনলাম রুদ্র, আমি না তোর থেকে বেশি দেখেছি জীবনটা। আমি দেখেছি আমার রক্তের সম্পর্কের একজন সম্পত্তির লোভে আমাকে খুন করতে চেয়েছিল। বড় ছেলের দিকে ইশারা করে বলে, সম্পত্তির লোভ যে কি মারাত্মক তুই কল্পনাও করতে পারবি না রুদ্র। আমার তো মনে হয় বাইরে থেকে গৌরীকে কেউ ট্রেনিং দিয়ে এই বাড়িতে ঢুকিয়েছে, যাতে ও নিজেকে ধি বলে প্রমাণ করতে পারে। এদিকে প্রিয়া বলছে, আমার মনের কথাটা এই বুড়ি জানলো কি করে? মহেশমতি গৌরীর সামনে গিয়ে বলতে থাকে যে ধি আমাকে ওর ছোটোবেলার সমস্ত জিনিসপত্র দেখিয়ে প্রমাণ দেখিয়েছিল। তুমি পারবে কোনো প্রমাণ দেখাতে আমাকে? কোনো ছোটোবেলার জিনিস দেখাতে পারবে আমাকে? তখন ধি মনে মনে, মানে গৌরী মনে মনে বলে যে আমার পুরো ছোটোবেলা জুড়েই তো তুমি ছিলে, তুমি আমাকে খাইয়ে দিতে, ঘুম পাড়িয়ে দিতে, সেগুলোকে প্রমাণ হিসেবে আমি কি করে দেখাবো? তোমার সম্পত্তি আমার চাই না মহেশমতি, শুধু তোমার হাতের ছোঁয়াটুকু আমার চাই, তোমার ভালোবাসাটুকুই আবার পেতে চাই আমি। আমার কাছে যে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই, সেটা দিয়ে আমি কি করে প্রমাণ করব যে আমি তোমার ধি?
এগুলোই ভাবতে থাকে গৌরী মনে মনে। গৌরী মনে মনে ভাবে, সবকিছু মনে পড়ার পরে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না মহেশমতি। কিভাবে প্রমাণ করব যে আমি তোমার ধী? আমার কাছে তো ছোটবেলার কোনো কিচ্ছু নেই। তাহলে কিভাবে প্রমাণ করব আমি? তোমার ব্যবহার আমার ভালো লাগতো, তাই আমি তোমাকে ভালোবাসতাম, মহেশমতি বলে। রুদ্রের জীবন থেকে তুমি ধীকে কেড়ে নিয়েছো এটা জেনেও আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু তুমি যে এত দূর এগোতে পারো এটা আমার জানা ছিল না। তুমি নিজে হাতে আমার ছেলে ভাস্করকে মেরে ফেললে। গৌরী বলে, আমি ভাস্কর কাকাকে মারিনি। ভাস্কর কাকা তো তখন প্রিয়া চলে আসে, বলে তুই তো মেরেছিস। তুই না মারলে আর কে মেরেছে? তুই না কিছু করতিস তাহলে কাকাই ওইভাবে ট্যাঙ্কে কি করে পড়ে যেত? নিজে কাকাইকে ট্যাঙ্কে ফেলে দিয়ে এখন সবার সামনে সাধু সাজছিস? প্রিয়া বলতে থাকে, ঠাম্মি নেহাতি ভালো মানুষ, তাই তোকে পুলিশের হাতে তুলে দেয়নি, প্রিয়া বলে। তখন প্রভাকর বলে, ভাস্কর মারা যায়নি, ভাস্কর বেঁচে আছে। তো এটা শুনে অবাক হয়ে যায়। ভাস্কর কাকা মারা যায়নি সেটা উনি জানলেন কি করে? তার মানে রুদ্র নিশ্চয়ই জেনে গেছে। এদিকে রুদ্রের ঠাম্মি প্রশ্ন করে, কি বলছেন কি? ভাস্কর বেঁচে আছে? আচ্ছা, ভাস্করের মৃতদেহ কেউ দেখেছো? দেখনি। অথচ এই মেয়েটার কথায় বিশ্বাস করে গেলে মুখের কথায় যে ভাস্কর মৃত। মহেশমতি বলে, তোমার কথা কি করে বিশ্বাস করব বড় খোকা? তখন প্রভাকর বলে, তুমি আমার কথা ঠিকই একদিন বিশ্বাস করবে মা। তুমি দেখতেই পাবে নিজের চোখের সামনে যে ভাস্কর বেঁচে আছে, কারণ তুমিও তোমার ছোট ছেলেকে খুব ভালো করেই চেনো যে সে কেমন। আর এখন যেটা দেখতে পাচ্ছি রুদ্র ধীকে থানায় নিয়ে যাচ্ছে, ওর নাকি এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই, সেগুলো। শোনো গৌরী, তুমি যদি আমার ধীয়ের অধিকার কেড়ে নিতে চাও তাহলে আমি কিন্তু বিশ্বাস করব না তুমি ধী। রুদ্র বলে, গৌরী কিন্তু নিজেকে কোনোদিনও ধী বলে প্রমাণ করেনি মহেশমতি। আমি বলছি ও ধী। আর তোমার বড় ছেলে প্রভাকর জেঠুকে জিজ্ঞাসা করো। তখন মহেশমতি বলে, আমি আমার বড় ছেলেকে ভালো করেই চিনি, ও বরাবরই স্বার্থপর একজন মানুষ। রুদ্র বলে, আচ্ছা ধী যদি গৌরী যদি ধী নাই হতো তাহলে ও হরগৌরী পাইচোটেলের কথা, ঘোষবাড়ির কথা এত জানলো কি করে? তখন মহেশমতি বলে, কেন বড় খোকা, ও বলেছে। প্রভাকর তো মনে মনে হাসতে থাকে। এদিকে মহেশমতি গৌরীকে বলে, সবাই একটা কথা ভালো করে মনে রাখো, মহেশমতিকে ভুল বোঝানো না অতটা সহজ নয়। এই সমস্ত কথাবার্তা চলতেই থাকে, আর তারই মাঝে প্রিয়া আবারও মহেশমতির মাথা ওয়াশ করতে থাকে। তার উল্টোপাল্টা বলতে থাকে গৌরীর নামে, আর নিজের নামে সব ভালো ভালো কথা বলতে থাকে। এরপরে প্রিয়া নাটক করে যখন মহেশমতিকে এখান থেকে নিয়ে যেতে যায়, তখন গৌরী মনে মনে ভাবে, মহেশমতি চলে গেলে তো আমি আর কোনোদিনও দেখতেও পাবো না, কথাও বলতে পারবো না। তখন গৌরী গিয়ে আটকায়, বলে যে আপনি এই বাড়ি থেকে যাবেন না, আমার উপরে রাগ করে আপনি এই বাড়ি থেকে কিছুতেই যাবেন না, প্লিজ, রিকোয়েস্ট করতে থাকে। আপনি আপনার ধীকে নিয়ে এই বাড়িতে থেকে যান না। প্রিয়া ভয়ে এই বাড়ি থেকে পালাতে চায়, কারণ প্রভাকর ফিরে এসেছে। রুদ্র সব সত্যিটা জানে, সে পেরে উঠবে না তাদের সাথে, তাই জন্য সে এই বাড়ি থেকে পালাতে চায়। তাই নাটক করে মহেশমতিকে বলছে এই বাড়ি থেকে যেতে। এরপরে প্রিয়া আবারও মাথা খেতে থাকে মহেশমতির। তখন রুদ্র চলে আসে। তখন প্রিয়া বলে, কি হয়েছে রুদ্র, আমাকে আটকাচ্ছিস কেন? তুই তো বিশ্বাসই করিস না যে আমি তোর ধী, আমাকে আটকাস না। তখন রুদ্র বলে, যতক্ষণ আমি এটা প্রমাণ না করছি যে গৌরী আমার ধী, ততক্ষণ কেউ এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। রুদ্র বলে, মহেশমতি, আমি ঠিক প্রমাণ করে দেবো যে গৌরী আসল ধী, আর যতদিন না সেটা করছি ততদিন তুমি এখান থেকে যাবে না। কোনোভাবে বুঝিয়ে মহেশমতিকে আটকে নেয় রুদ্র। এরপর সবাই যে যার ঘরে চলে যায়। প্রভাকরকে এসে বলে রুদ্র যে প্রমাণ ছাড়া মহেশমতি কিছুতেই মেনে নেবে না, আমরা দুজন ছাড়া শুধুমাত্র একজনের কাছেই ধীয়ের ছোটবেলার প্রমাণ থাকবে। প্রভাকর বলে, কে? তখন রুদ্র বলে, মাধব মুখার্জি, আমি তার সাথে একবার দেখা করতে যাব, তার আগে আমি গৌরীকে শুয়ে দিয়ে আসি, কালকে ওর উপর দিয়ে অনেক ধকল গেছে। প্রিয়া চুপ করে সবটাই লক্ষ্য করছে আড়াল থেকে। রুদ্রের ঠাম্মির কিন্তু গৌরীর উপর একটু ডাউট হয়েছে, কারণ সে চোখের সামনে গৌরীকে দেখেছে। কেউ যদি শিখিয়ে পড়িয়ে আনতো, সে শেখানো পড়ানো জিনিস আর নিজের করা জিনিসের মধ্যে অনেক পার্থক্য, সেটা কিন্তু রুদ্রের ঠাম্মি লক্ষ্য করেছে, আর সেটাই বোঝানোর চেষ্টা করছে মহেশমতিকে। কিন্তু মহেশমতি তো এক গার্ড ধরে বসে আছে, সে কিছুতেই শুনতে চাইছে না যে গৌরী ধী। সে তার বড় ছেলেকে কিছুতেই বিশ্বাস করে না, তাই সে মনে করে যে তার বড় ছেলেই তাকে ধী সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছে। রুদ্রের ঠাম্মি বলতেই থাকে, গৌরী যেভাবে রান্না করছিল, যেভাবে সবজি কাটছিল, আর যেই পদ্ধতিতে রান্না করছিল, মনে হচ্ছিল একদম শঙ্কর। হ্যাঁ, একদম শঙ্করের মতো গুছিয়ে সবজি কেটে রান্না করার সময় কোমরে গামছা বেঁধে, সবটাই যে জিনিসগুলো ঠাম্মি লক্ষ্য করেছে সবটাই মহেশমতিকে বলতে থাকে। আর উল্টো দিকে প্রিয়া যেসব করেছিল সেগুলোও বলতে থাকে। এদিকে গৌরী রুদ্রকে প্রশ্ন করছে ঘরে, আচ্ছা আপনার কেন মনে হচ্ছে যে আমি গৌরী নই, আমি ধী? রুদ্র বলে, দেখো গৌরী, আমি তোমাকে প্রমাণ দিতে পারবো না যে আমার এটা কেন মনে হচ্ছে যে তুমি আমার ধী, কিন্তু বিশ্বাস করো আমি এটা জানি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি প্রভাকর জেঠুকে জিজ্ঞাসা করো। গৌরী তখন বলে, ও আচ্ছা, তাহলে আপনার নিজের থেকে মনে হচ্ছে না যে আমি ধী, আপনাকে প্রভাকর জ্যাঠা বললেন বলেই আপনার এটা মনে হলো। বলে, আপনি তো প্রথমে এটা বিশ্বাসই করতে চাইছিলেন না, আপনি তো প্রথমে আমাকে সহ্যই করতে পারছিলেন না, নিজে বিছানায় শুয়ে আমাকে মেঝেতে শুতে বলেছিলেন। রুদ্র জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা গৌরী, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? তুমি একটু মনে করার চেষ্টা করে দেখো, আমি তোমার ছোটবেলার রুদ্র। গৌরী বলে,
আপনার মুখের কথাই তো কেউ বিশ্বাস করবে না, বলবে প্রমাণ চাই। রুদ্র তখন বলে, আমার কোনো প্রমাণের দরকার নেই তোমাকে ধী বলে মেনে নিতে। এদিকে মনে মনে গৌরী বলে, আমি জানি তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করছো আমার অতীত মনে করানোর জন্য। রুদ্র বলে, মহেশমতি যে কয়দিন এই বাড়িতে আছে তার মধ্যে আমাকে প্রমাণ করতে হবে সবটা। রুদ্র ঘর থেকে চলে যাওয়ার পর গৌরী কাঁদতে থাকে তার পরিবারের জন্য, তার মা বাবা আরও বাকি সবার জন্য। আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, কেন কেন তুমি আমাকে মনে করিয়ে দিলে সবটা? তোমাদের খুব দেখতে ইচ্ছে করছে বাবা মা, একবার আমাকে কোলে নাও না, একবার তোমরা আমার জীবনে ফিরে এসো। কিন্তু দেখা যাচ্ছে ঠাম্মি এখনও মহেশমতির সাথে কথা বলেই চলেছে, গৌরীর হাতের আমি রান্না খেয়েছি, ঠিক শঙ্করের হাতের রান্নার মতো স্বাদ। মহেশমতি তো এক গাঁট, বলে ওর আশ্রমেও তো এত কিছু করেছে, ওই জন্য ও সবটা জানে। আর গৌরীদের আশ্রম থেকেও তো এর আগে আমাদের বাড়িতে লোক এসেছে, সে হয়তো ফিরে গিয়ে সবটা গৌরীকে বলেছে, এমনও হতে পারে। রুদ্রের ঠাম্মি বলে, ধী আর গৌরী তো একই সাথে একই আশ্রমে ছিল, এমনও তো হতে পারে যে ধীয়ের সমস্ত জিনিসগুলো মানে গৌরীর সমস্ত জিনিসগুলো প্রিয়া ধী হিসেবে নিয়ে এসছে তোমার কাছে। ধীকে আমি ছোটবেলার কথা জিজ্ঞাসা করেছিলাম, ও কিছু বলতে পারছে না। আমাদের ধী কি সব ভুলে গেল? এটা কখনো হতে পারে? দেখো, ধী আমাকে বলেছিল ও নাকি আশ্রমে রান্না করতো, তাও যদি রান্নাই করতো তাহলে ও কি রান্না ভুলে গেল? এটা কখনো হতে পারে? কি এতটাই খারাপ রান্না করতো? এরপরে প্রিয়ার প্রতিশোধের কথাগুলো তার মানে মহেশমতির কানে বাজতে থাকে, আর মনে মনে বলে, ধী তো এরকম ছিল না, ও তো কারো খারাপ কোনোদিনও চাইতো না। এদিকে দেখা যাচ্ছে বাইরে আড়ি পাচ্ছে প্রিয়া মহেশমতি আর ঠাম্মির মধ্যে কি কথা হচ্ছে সেটা শোনার জন্য। মহেশমতি বলে, হ্যাঁ, তোমার আর তোমাদের গৌরী আর ধীয়ের মাঝখানে যখন একটা সন্দেহ সৃষ্টি হয়েছে তখন তো আমি সেখানে আর কিছু বলতে পারি না। মহেশমতি বলে, তোমাদের মনে যখন সন্দেহ তৈরি হয়েছে তখন আমাকে একটা কাজ করতে হবে, তাহলে আমি বুঝতে পেরে যাব সব কিছু। মহেশমতি বলে, আর এর জন্য আমার গুবলুর সাহায্যের প্রয়োজন। প্রিয়া তো বাইরে দাঁড়িয়ে পুরো ভয় পেয়ে যায়, বলে এই বুড়ি আবার পাল্টি খেয়ে যাবে নাকি? মহেশমতি কি তাহলে পাল্টি খেয়ে যাবে? আর গুবলু মানে কি সেই মহেশ্বরীর নাতি উকিল গুবলু? ভাস্করকে ফোন করে প্রিয়া সবটা জানায়। দেখা যাচ্ছে প্রিয়া খুব চিৎকার করে গৌরীর সাথে কথা বলছে, সবাই তোর উপরে উঠে পড়ে লেগেছে কেন, যে তুই আসল ধী এটা প্রমাণ করার জন্য? তুই কি জানিস না যে আমি ধী? তখন গৌরী বলে যে, দেখ, আমি ধী কিনা আমি সেটা জানি না, কিন্তু এই কয়দিনের পরীক্ষাতে আমি এটুকুটা বুঝেছি যে তুই ধী নোস। তখন প্রিয়া আরও রেগে যায়, রেগে চিৎকার করতে থাকে, বইপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। তখন সেই বইপত্রকে আবার সুন্দর করে গুছিয়ে রাখে গৌরী, আর বলে, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস এবার। আর যখন গৌরী বইপত্র গোছাচ্ছিল তখন গৌরীর পায়ের তলেও সে একই চিহ্ন দেখে নেয় মহেশমতি, যেটা ধীয়ের পায়ের তলেও ছিল, আর যেই চিহ্নটা প্রিয়া তার পায়ের তলে বানিয়ে নিয়ে এসেছিল। মনে বলতে থাকে মহেশমতি, তাহলে সবাই যেটা সন্দেহ করছে সেটাই কি ঠিক? গৌরী বলে, তুই কে রে যে তোকে আমি প্রমাণ দেব? যখন যাকে প্রমাণ দেওয়ার আমি ঠিক প্রমাণ দিয়ে দেব। তখন প্রিয়া আবার কিছু বলতে গেলে সেখানে মহেশমতি চলে আসে। মহেশমতি ধী বলে যখন ডাকে তখন দুজনেই সাড়া দেয়। মহেশমতি বলে, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তুই নিচে চ। প্রিয়াকে বলে। প্রিয়া বলে, এখানে থাকলে গৌরীর সামনে ছোটবেলার কিছু জিজ্ঞাসা করলে আমি চাপে পড়ে যাবো। প্রিয়া বলে, হ্যাঁ মহেশমতি, আমি যাচ্ছি, তুমিও চলো। মহেশমতি তখন চুপ করে দাঁড়িয়ে থাকে আর প্রিয়া চলে যায়। মহেশমতি গৌরীর সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে, এই কি তাহলে আমার সেই ধী? মহেশমতি বলে ডেকে ওঠে গৌরী। তখন মহেশমতি বলে, এই অধিকারটা আমি শুধুমাত্র আমার ধীকেই দিয়েছি, দিয়ে বলে চলে যায়। তখন এদিকে গৌরী ভাবতে থাকে, তুমি আমাকে কি করে চিনতে পারলে না মহেশমতি? তুমি আমাকে ছোটোবেলায় কত যত্ন করে বড় করে তুলেছ, আমাকে খাইয়ে দিতে, কেন তুমি আমাকে চিনতে পারলে না? এদিকে মহেশমতি ভাবতে থাকে, আমার কি তাহলে কোথাও ভুল হচ্ছে? গুবলুকে তাড়াতাড়ি টিকিট করে পাঠাতে বলি, আমাদের এক্ষুনি আজ রাতেই আমাদের বেরিয়ে পড়তে হবে, এটা ভাবতে থাকে মহেশমতি। এদিকে দেখা যাচ্ছে একজন পিৎজা ডেলিভারি বয় পিৎজা ডেলিভারি করছে, আর সেই সময় তার কাছে ফোন আসে, সে ফোনে বলে আসছি। এদিকে দেখা যাচ্ছে খাওয়ার টেবিলে সবাই খেতে বসেছে, আর ধী আর গৌরীকে সবাই ডেকে পাঠাচ্ছে। তখন তারা দুজনেই চলে আসে, এসে তো প্রিয়া চুপচাপ টেবিলের মধ্যে বসে পড়ে খেতে। আর এদিকে রুদ্রের মা সার্ভ করছিল, তখন গৌরী বলে, আপনি বসুন না, আমি সার্ভ করে দিচ্ছি। তখন রুদ্রের মা বলে যে আসলে প্রভাকর আর রুদ্র আসুক, একসাথেই খেতে বসবো। তখন গৌরী বলে, আমি না হয় পরে একসাথে বসে যাবো, আপনি বসুন খেতে, আমি সার্ভ করে দিচ্ছি। ঠিক সেই সময় রুদ্র আর প্রভাকরও চলে আসে বাড়িতে। রুদ্র প্রভাকরকে বলে, কেসটা যেভাবে সাজিয়েছি তাতে মনে হচ্ছে মাধববাবু শিগগিরই বেল পেয়ে যাবেন। এদিকে দেখা যাচ্ছে ধী আর গৌরী দুজনেরই সব কিছু ফলো করছে মহেশমতি, যে গৌরী কীরকম সবার সাথে সবাইকে আগে দিয়ে তারপরে নিজের খাওয়ার কথা ভাবছে, আর এদিকে প্রিয়া মানে যে ধী সেজে আছে সে আগেই নিজের খেতে বসে পড়েছে। প্রিয়া দেখে যে গৌরী মহেশমতিকে মাছ দিল না। তখন গৌরী বলে, কী রে ধী, তোকে মহেশমতি গৌরী মানে ধী বলে মানছে না বলে তুই মহেশমতিকে মাছ দিলি না? তোর এত হিংসে কিসের রে? প্রিয়া তখন বলে, মহেশমতি তুমি আমার ভাগের মাছটা খাও, আমি না হয় নাই খেলাম। গৌরী তখন প্রিয়ার হাতটা ধরে নেয়,
প্রিয়া বলে, তোর কিসের এত হিংসে রে? একটা বয়স্ক মানুষকে তো ঠিক করে খেতে দিচ্ছিস না, আমি তাকে দিতে চাইলেও তুই দিতে দিচ্ছিস না, আমার হাতটা ছাড়। রুদ্রের দিদি তখন বলে যে বাড়ির অতিথিকে তুমি কেন অপমান করছো গৌরী, মহেশমতিকে মাছটা দিতে দাও। গৌরী তখন বলে, রাগ নয়, আজকে সোমবার, মহেশ্বরী ম্যাডাম আমিষ খান না। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, মহেশমতিও। মনে মনে বলতে থাকে মহেশমতি, গৌরী জানলো কি করে যে আমি সোমবার নিরামিষ খাই? বাকি সবার মতো আমারও কেন গৌরীর স্বভাব একেবারে ধীরের মতো লাগছে? রুদ্রও বলে, যাকে নিয়ে বাড়িতে এত অশান্তি হচ্ছে তার কিন্তু ঠিক মনে আছে যে মহেশমতি সোমবার নিরামিষ খায়। ঠাম্মি তখন বলে, তাহলে মহেশমতি মাছ যদি না খায় তাহলে কি দিয়ে ভাত খাবে? তখন গৌরী বলে, আমি পনির রান্না করে রেখেছি। তখন বিমলাকে আনতে পাঠিয়ে দেয় সেই পনির। এরপরে মহেশমতির নামে একটা লেটার আসে। মহেশমতি বলে, গুবলু পাঠিয়েছে তো? তখন বলে, উনি বলেন হ্যাঁ। রুদ্র জিজ্ঞাসা করে, এটা কিসের খাম? মহেশমতি বলে, টিকিট, আমরা ঘুরতে যাচ্ছি বেনারস, গুরুদেবের আশ্রম। সবাই মানে শুধুমাত্র বাড়ির মেয়েরা, ছেলেরা কেউ যাবে না। আমি বলে, তুমি এরকম সারপ্রাইজ দিলে আমাদের? কবে যাচ্ছি আমরা বেনারস? আজকে রাতের ট্রেন। মহেশ্বরী বলে, আমি সব টিকিট আনিয়ে রাখলাম, আর গুরুদেবকেও বলা আছে। প্রভাকর বলে, আমরা ছেলেরা কি দোষ করলাম যে শুধুমাত্র মেয়েরা যাচ্ছে? গুরুদেবের বেনারসের এই আশ্রমে শুধুমাত্র মেয়েরাই যেতে পারে, তাই আমরা মেয়েরাই শুধু যাব। প্রিয়া বলে, অন্য কোনো প্ল্যান নেই তো বুড়ির? কেন বেনারস নিয়ে যাচ্ছে সব মেয়েদেরকে? রুদ্র বলে, বাড়ির মেয়েরা যাচ্ছে মানে নিশ্চয়ই গৌরীও যাবে। মনে মনে মহেশ্বরী ভাবে, গুরুদেব প্রিয়া আর ধিয়ের মধ্যে, মানে প্রিয়া আর গৌরীর মধ্যে কে ধি সেটা দেখেই বলে দিতে পারবেন। আর সেই উদ্দেশ্যেই মহেশ্বরী যাচ্ছে বেনারস। মহেশ্বরী বলে, সব মেয়েরা যাবে, বিমলাও। এদিকে দেখা যাচ্ছে মহেশ্বরীরা যে ট্রেনে যাবে সেই ট্রেনে ডাকাতি করার প্ল্যান করছে কিছু গুন্ডারা। আর সেইখানে সেই প্ল্যানের মধ্যে সেই হোম ডেলিভারির ছেলেটাও রয়েছে। এরপরে মহেশ্বরীরা ট্রেনে উঠে পড়ে, আর সেখানে সেই গুন্ডার দলও সেজেগুজে উঠে পড়ে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে।